জায়গায় আমরা যেভাবে তরুণের যে জয়গান গাওয়ার চেষ্টা করছি বা আমরা নতুন ধারার রাজনীতির কথা যেটাই বলছি বা বাংলাদেশ 2.0 যেটাই গড়ার চেষ্টা করছি সেগুলোর মধ্যে অন্তর্গত একটি বিষয় যে আমরা ডার্টি পলিটিক্সটা আমরা রিমুভ করবো বা আমরা অপর রাজনীতি চাইবো না। আমাদের 9 দফা দাবির মধ্যে কিন্তু এটি ছিল। এটাকে কিভাবে চরিতার্থ করার চেষ্টা করছে সাকিব আলী ভাই একটা কথা বলেন 5 কোটির একটি বিষয় যেটি উল্লেখ করলেন বা একটি নির্দিষ্ট অর্থমূল্যের কথা বা যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুমর আসছে। তো সেই বিষয়গুলোকে আসলে যদি সত্যিকার অর্থে যদি কেউ চরিতার্থ করার চেষ্টা করে তাহলে আসলে বাংলাদেশ 2.0 ব্যর্থ হয়ে ঘটবে এবং স্টুডেন্ট তো সেই জায়গা থেকে তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু সেই অর্থে নাই। একই সাথে একই সাথে তাদের মতামতের ভিত্তিতে কোনো একটি জায়গায় যখন আপনার সরকার গঠন করা হবে বা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা থাকবে সেই বিষয়টা আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই বিষয়টি অনেকে জানতেন না। আমাদের জায়গা থেকে বসুন্ধরার ভূমিকা বা বসুন্ধরার রিলেটেড যে বিষয়গুলো ছিল এখানে যে বিষয়টি ছিল যে বসুন্ধরার একটা মিডিয়া গ্রুপ আছে স্ট্রেস মিডিয়া গ্রুপ যেটি আপনার বসুন্ধরার ওখানে বসুন্ধরা রেসিডেন্সের মধ্যে আছে। তো মুভমেন্টের শুরুর দিকে যেটা হয় যে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিলাম আপনি জানেন কিনা যে আমাদের মুভমেন্ট কিন্তু আমরা সেক্টর ডিভিশন করে করেছিলাম জাস্ট লাইক 1971 এর মতো। তো ঢাকার আমরা মধ্যে 3 থেকে 4টা সেক্টরে আমরা ডিভিশন করেছিলাম। তো ওই সময় আমাদের যে সেক্টরটা ছিল ওইখান থেকে আমরা আসলে ওই ধরনের কোনো সমর্থন আমরা পাইনি। মিডিয়ার জায়গা থেকে আমরা ওই ধরনের কোনো সমর্থন শুরুতে পাইনি। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের চাপাচাপি বলি বা জোরাজোরির কারণেই বলি বা তাদের ভয়ভীতির কারণেই হয়তো মিডিয়া বসুন্ধরা মিডিয়া গ্রুপটা বা স্ট্রেস মিডিয়া গ্রুপ ছিল পরবর্তীতে তাদের সমর্থন দিচ্ছিল News 24 পরবর্তী মিডিয়া গুলো আস্তে আস্তে তাদেরকে সমর্থন দিতে শুরু করে। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে গতকালকে সেটা অত্যন্ত দুঃখজনক আমি নিজেও বলি যে কালের কণ্ঠকে এইভাবে গ্লোরিফাই করা স্টার্টিং এর জায়গা থেকে আমরা জানি বাংলাদেশ প্রতিদিনের ভূমিকা পুরো ফ্যাসিস্ট রেজিমের সময় কিরকম ছিল। এখন একটা বিষয় ঘটতে পারে তারা বলতে পারে যে তাদের উপর থেকে চাপ প্রয়োগ করার মাধ্যমে তাদেরকে যে ধরনের যেভাবে বলতে বলেছে বা তাদেরকে যে ধরনের কার্যক্রমে বাধ্য করেছে তারা সেইভাবেই করেছে। এটা তাদের জায়গা থেকে বলতে পারে কিন্তু একেবারে অনেক কিছু তো আপনার এভিডেন্সিয়াল থাকে। অনেক বিষয় দেখলে বোঝা যায় যে কোনটা আসলে আমাকে বাধ্য করে করানো হচ্ছে আর কোনটা আমি স্বপ্রণোদিত হয়ে কোনো নির্দিষ্ট কোনো উপঢৌকন বা কোনো ধরনের বিনিময়ে আমরা কাজগুলো করছি বা কোনো পুরস্কার লাভের আশায় হয়তো বা দালালি করছি যেটাকে সহজ বাংলা ভাষায় বলে যে ধরনের হয়। নঈম নিজাম অন্যতম ব্যক্তিত্ব এরকম যিনি বাংলাদেশ প্রতিদিনে ছিলেন এবং হচ্ছে তার জায়গাটি মানে কেউ কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো সেই জায়গা থেকে কালের কণ্ঠ আমাদের শুরুর দিকে বা বসুন্ধরা গ্রুপের যে ধরনের ভূমিকা ছিল তো সেটিকে এখন রাজনৈতিক ভাবে যেভাবে হার্নেস করা হচ্ছে এটা সম্পূর্ণ দুঃখজনক এবং আমি এটাকে আমার সমন্বয়কের জায়গা থেকে আমি সরি বলছি। এটা আমি লাইভে সরাসরি সবার সামনে থেকে এই কথাটা বলছি এবং এই জায়গা থেকে আমাদের উমামা ফাতেমা যিনি আছেন তার জায়গা থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার জায়গা থেকে সে একটি অ্যাপোলোজাইজ করে হোক বা যে ধরনের একটি কারণ দর্শিয়াই হোক সে তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন সেটি আপনারা চাইলে দেখতে পারেন। অন্যজন বা অন্য দিক থেকে আমি যদি বলি বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের রাজনীতি অত্যন্ত ডার্টি পলিটিক্স। এই ডার্টি পলিটিক্স এর কারণেই আমি মনে করি যে 16 বছর 15 বছর যাবৎ শেখ হাসিনা টিকে ছিলেন এবং আমাদের অন্যতম কাজ হবে এই ডার্টি পলিটিক্সটা কোনোভাবে যদি আমরা রিফর্ম করতে পারি সেটি বাংলাদেশের প্রত্যেকটি আপনার আমলাতান্ত্রিক জায়গা থেকে বলি বা প্রত্যেকটি জায়গায় আমরা যেভাবে তরুণের যে জয়গান গাওয়ার চেষ্টা করছি বা আমরা নতুন ধারার রাজনীতির কথা যেটাই বলছি বা বাংলাদেশ 2.0 যেটাই গড়ার চেষ্টা করছি সেগুলোর মধ্যে অন্তর্গত একটি বিষয় যে আমরা ডার্টি পলিটিক্সটা আমরা রিমুভ করবো বা আমরা অপর রাজনীতি চাইবো না। আমাদের 9 দফা দাবির মধ্যে কিন্তু এটি ছিল। যখন আমরা 9 দফা দাবি ঘোষণা করেছিলাম 5ই আগস্টের পূর্বে ওই সময় কিন্তু এটি ছিল এক দফা দাবির আগে কিন্তু এটি ছিল যে লেজুর ভিত্তিক রাজনীতি হবে না। লেজুর ভিত্তিক রাজনীতির অবসান যদি আপনি ঘটাতে পারেন তাহলে কিন্তু এই ধরনের অপরাজনীতি কিন্তু চলে যাবে। এটা অনেক লম্বা সময় একটা প্রসেস ছিল তো সেটাকে ভাঙতে একটু সময় লাগবে আমাদের কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব। এখানে বসুন্ধরার অবস্থান বা আপনি শুধু বসুন্ধরা কেন বলছি বসুন্ধরা ব্যতীত আরো তো অনেক আছে আপনার বেসিক ব্যাংক থেকে শুরু করে আরো অনেক বড় বড় আপনার আছে কোম্পানি আছে যাদের জায়গা থেকে তারা সম্পূর্ণ ফ্যাসিস্ট রেজিমকে আপনার সমর্থন দিয়ে যাচ্ছিল। বরং আমি আমার নিউট্রাল গ্রাউন্ড থেকে আমি বলতে পারি যখন বসুন্ধরা জায়গা থেকে তাদের আকবর সোবহান সাহেব যখন বললেন যে শেখ হাসিনা সরকারের পাশে আছেন বা তাদের জায়গা থেকে তারা হচ্ছে যতদিন চাইলে হচ্ছে আপনারা নেটটা বন্ধ করে রাখতে পারেন এই ধরনের যখন বিবৃতি দেওয়া হয় ওই সময় আবার আমি একই প্যারালালির সময় একই একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই। বসুন্ধরার মধ্যে আমাদের তখন পুলিশ যৌথ বাহিনী সেনাবাহিনী র্যাব আবার নৌবাহিনী মিলে কিন্তু রেড চালাচ্ছিল। তখন কিন্তু চাইলে বসুন্ধরা গ্রুপ থেকে কিন্তু আমাদেরকে খুব সহসাই তারা ধরিয়ে দিতে পারতো। আমি এখনো কারণ আমি হিসেবে কোনো কি কারণে কি করেছে আমি সেই বিষয়গুলো আসলে উল্লেখ করতে চাচ্ছি না। আমি জাস্ট আমার ঘটনাগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমাদের প্রায় 10 থেকে 12 জনের মতো স্টুডেন্ট ছিলেন যারা বেসিক্যালি তারা সমন্বয়ক না কিন্তু আন্দোলনে যুক্ত ছিলেন। তারা কিন্তু বসুন্ধরা গ্রুপের একজনের আমি গুরুত্বপূর্ণ তার নাম আমি উল্লেখ করছি না তার বাসায় কিন্তু তারা প্রায় 5 থেকে 7 দিন লুকিয়েছিলেন এবং তাদের আইডেন্টিটি ডিসক্লোজ করা হয়নি।
এবং একই সাথে আমরা যে বাসাগুলোতে অবস্থান করতাম স্ট্র্যাটেজিক্যাল কারণে আন্দোলনের সময় যখন রেড করতো পুলিশ আমাদের খুঁজতো, আমাদের কাছে আমাদের নামের লিস্ট গুলো ডিজিএফ এর কাছে চলে যেত বা এনএসএ এর কাছে থাকতো, তারা নামের লিস্ট ধরে ধরে বিভিন্ন জায়গায় সার্চ করতো। তো এই জায়গাগুলোতে তখন হচ্ছে বসুন্ধরার অভ্যন্তরীণ কিন্তু কোনো ধরনের কোঅপারেশন কিন্তু তাদের পুলিশ বা এনএসআই বা র্যাব বা ডিজিএফআই কে কিন্তু করা হয়নি। এটি আমি আমার নিজের জায়গা থেকে আজকে আমি লাইভে বলে যাচ্ছি। তো একই সাথে দুটি ঘটনা কিন্তু ঘটেছিল। আমি কারো পক্ষ বা বিপক্ষ হয়ে ভাবে বলছি না, অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটা সেটি আমি বর্ণনা করার চেষ্টা করছি এখানে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে কিভাবে সামনে নিয়ে আসা হয়েছে বর্তমান পরিস্থিতিতে, বিএনপি জামাত বলি বা আমাদের সমন্বয় গোষ্ঠী বলি, এটাকে কিভাবে চরিতার্থ করার চেষ্টা করছে। সাকিব আলী ভাই একটা কথা বলেন 5 কোটির একটি বিষয় যেটি উল্লেখ করলেন বা একটি নির্দিষ্ট অর্থমূল্যের কথা, বা যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রুমর আসছে। তো সেই বিষয়গুলোকে আসলে যদি সত্যিকার অর্থে যদি কেউ চরিতার্থ করার চেষ্টা করে তাহলে আসলে বাংলাদেশ 2.0 ব্যর্থ হয়ে ঘটবে। এবং আপনারা যারা আমি এই লাইভ থেকে বলছি, যারা এই বিষয়টি করার চেষ্টা করছেন, আপনারা বুঝতে পারছেন না যে কোন ধরনের পথে আমরা হাঁটছি। আমাদের এখানে যারা সমন্বয়ক বৃন্দ আছেন বা আন্দোলনে যারা সামিল হয়েছিলেন তাদের সবাই গলায় কিন্তু এক ধরনের, আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা সংবিধান বাতিল বা সংশোধন করতে পারিনি সে অর্থে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহিতে সামিল হয়ে আছি। তো সেই বিষয়টি যারা হার্নেস করার চেষ্টা করছেন এই বিষয়টিকে এবং হচ্ছে একই সাথে চরিতার্থ করার চেষ্টা করছেন, তারাও কোনো না কোনো কারণে একসময় এটিতে এফেক্টেড হবেন এবং নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পা দিবেন। দ্বিতীয় যে বিষয়টি আসলেন যে নির্বাচনের বিষয়টি, আমি মাঝখানে বোধহয় আরেকটি বিষয় স্কিপ করে গেছি, আপনি নির্বাচনের বিষয়টি ঘোষণাপত্রের বিষয়টি, আপনাদের ঘোষণাপত্রে আসলে কি থাকছে বা আদৌ হবে কিনা 15 তারিখে, সে বিষয়টি। 15 তারিখে মাঝে আমরা ঘোষণাপত্র, আপনি জানেন এটা নিয়ে একটি বিষয় ঘটেছে অলরেডি আপনার, যেখানে গভর্নমেন্ট, একবার আমরা বলেছিলাম যে গভর্নমেন্টের জায়গা থেকে তারা অফিসিয়ালি, যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আমাদের ছাত্র জনতা বা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই প্রতিনিধিত্ব করে বা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিনিধিত্ব করে একটি গভর্নমেন্ট। তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে গভর্নমেন্টের জায়গা থেকে তারা ঘোষণা করবে, কিন্তু মাহফুজ আলমের জায়গা থেকে তাদের একটি অন্য ভিন্ন ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে তারা সমর্থন করছে, কিন্তু তারা এই বিষয়টি তারা ঘোষণাপত্র হিসেবে উল্লেখ করবেন না বলে জানিয়েছেন তাদের জায়গা থেকে। এবং এটা শুধুমাত্র তাত্ত্বিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা থাকবে। এই দেখুন, এই জটিলতাগুলো আসলে ক্রিয়েট হতো না যদি বিপ্লব আসলে পরিপূর্ণভাবে ঘটতো। 5ই আগস্টে আমাদের অনেক বড় একটি ভুল হয়ে গিয়েছিল আপনার। সেই জায়গা থেকে আসলে আমাদের তখনই বিপ্লবী সরকার গঠনের কথা যদি চিন্তা করি, তো সেই জায়গা থেকে আমাদের তখনই উল্লেখ্য ছিল এই বিষয়টি যে আমাদের কোনো না কোনো ভাবে অবশ্যই ওই মুহূর্তে আমাদের সংবিধান বাতিল করতে হতো এবং স্পষ্টভাবে তখনই আমাদের যথাসম্ভব জায়গা থেকে সরকারের যতগুলো। আপনাদেরকে কেউ মিসগাইড করেছে কিনা, মানে তখন আপনারা মিসগাইড হয়েছেন নাকি আপনারা আসলে নিজেরাই বুঝতে পারেননি তখন কি করবেন? যেমন একটি বিষয় আমি সরাসরি বলতে চাই যে আসিফ নজরুল স্যার যখন এসে গেলেন ওই মুহূর্তে কিন্তু দুজন ব্যক্তিকে সে সাথে নিয়ে গিয়েছিলেন এবং আমরা ওই সময় কিন্তু জানতাম না যে কোন সমন্বয়ক যাচ্ছে তার সাথে কিংবা কোন সমন্বয়ক তার সাথে যাচ্ছে না, এবং এখানে যে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল তারা আদৌ সমন্বয়ক কিনা সেই বিষয়ে এখন আমরা সন্দেহান। এবং সমন্বয়ক লিস্টে আপনি জানেন অনেকভাবে নানা ধরনের মিসইউজ হয়েছে। আমি শুরুতে এই কথাটি বলেছি যে বিভিন্ন জায়গায় সমন্বয়ের লিস্ট নিজেদের করে প্রচার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রচার করেছে তাদের ফ্যাসিলিটেট করার জন্য। তো সেই বিষয়টি যখন ঘটেছে, তো ওই জায়গা থেকে একটি ভোজাভুজির মতো ঘটনার কারণে আমরা আমাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে আমাদের রিপ্রেজেন্টেশন সেখানে রাখতে পারিনি। আপনি দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে চিন্তা করেন, এত বড় একটা স্টেক হোল্ডিং, সব থেকে বেশি সাফার করেছে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসার স্টুডেন্ট। তো সেই জায়গা থেকে তাদের রিপ্রেজেন্টেশন কিন্তু সেই অর্থে নাই। একই সাথে তাদের মতামতের ভিত্তিতে কোনো একটি জায়গায় যখন আপনার সরকার গঠন করা হবে বা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের কারা কারা থাকবে সেই বিষয়টি, আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই বিষয়টি অনেকে জানতেন না, সেই বিষয়ে দীক্ষা অনেকের ছিল। তো সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনে এটার গঠনতন্ত্র বা এটার আমি যদি বলি স্ট্রাকচারটা কেমন হবে সেই বিষয় নিয়ে আসলে আমাদের সাথে কোনো ধরনের কোনো আলাপ হয়নি। আমরা আসলে কখনো আমরা ওভাবে জানতামও না যে আসলে এই ক্ষেত্রে আমাদের চয়েস ক্ষেত্রে আমাদের নিজস্ব কিছু চয়েস থাকতে পারে বা নিজেদের জায়গা থেকে আমরা কাউকে সাজেস্ট করতে পারি, সেটা আমাদের ফ্যাকাল্টি হতে পারে বা পিএইচডি হোল্ডার বা আমাদের প্রফেসর হতে পারে ইউনিভার্সিটির। সেই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে ওইভাবে মেলবন্ধন করা হয়নি। শুরুতে আমি যেটা বলেছি 5ই আগস্ট যে এত দ্রুত ঘটে যাবে, 5ই আগস্টই ঘটবে, এই বিষয়টি আসলে আমরা ওভাবে ওই মুহূর্তে আমরা আসলে কেউই আমরা বুঝে উঠতে পারিনি। একই সাথে আমাদের উপরে এক ধরনের প্রেশারও যদি আমরা বলি যে আমরা 5ই আগস্টে, আপনি জানেন কিনা যে 18ই জুলাই যেই মানুষ বা যেই ব্যক্তি আহত হয়েছে গুরুতর ভাবে, সেই ব্যক্তির 19 তারিখে হসপিটাল থেকে তাকে ফেরত যেতে হয়েছে জাস্ট বিকজ যে হসপিটালগুলোতে তখনও পুলিশের রেড পড়ছে বা আহত যারা ছিল তাদেরকে মামলা দিয়ে জেলে নেওয়া হচ্ছে। তো পরবর্তীতে তারা 5ই আগস্টের পরে 1 মাস পরে ব্যাক করেছে এবং তাদের সরাসরি ইনফেকশন পর্যন্ত হয়ে গিয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একেবারে নাজেহাল অবস্থায় ছিলাম। তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে আমরা কি ধরনের রিপ্রেজেন্টেশন রাখবো বা কিভাবে আমরা এই বিষয়টি গঠন করব সেটি আসলে আমরা
প্রস্ফুটিত করতে পারিনি বা স্ট্রাকচারাল ওয়েতে এস্টাবলিশ পরিপূর্ণভাবে আমাদের মনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। তো এই জায়গা থেকে আমাদের আসলে আমরা এই বিষয়গুলোকে আসলে ইমিডিয়েট